সবাই প্রস্তুত তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি হবে আজকে তাহলে? আগের দিনের ক্লাস। আগের দিন একটা হুম। চার্ট পড়িয়েছিলেন, আজকে একটা হ্যাঁ। হোমওয়ার্ক দিয়েছিলেন। এবার ওই হুম। হোমওয়ার্কের চার্টটা নিয়ে যদি আলোচনা করেন। আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। চারটা পাঠিয়ে দিন গ্রুপে। স্যার গ্রুপে তো দেয়াই আছে স্যার। না ওই ইয়েটা স্ক্রিনশটটা দিতে হবে না? বলুন, কেউ একজন শুরু করুন। বাইরে বার করে দিয়ে বাইরে রেখে দিয়ে এটাকে তো কেন ভয়েস নেবে? হ্যাঁ, যে চারটা গ্রুপে দেওয়া আছে আমি কিন্তু প্রত্যেককে ধরবো, প্রত্যেককে বলতে হবে, তাই মাঝখানে লেফট হওয়া নিষিদ্ধ। স্যার দিলাম স্যার। হ্যাঁ, চার্জে বসে দিয়ে প্রত্যেকে বলবে শখের ওপরে বেশ কিছু কিছু বিষয়, আমি বিষয়গুলো বলে দিচ্ছি। যেমন সুরবল বাবু, আপনি লগ্ন ভাবের বিচারটা করবেন। আচ্ছা। আপনি ওটা শুরু করুন, বাকি দিন আমি একটা একটা করে নাম ধরবো এবং তাদেরকে একটা একটা করে ভাব দেবো, তারা সেই ভাবের বিচার করবে। শুরু করুন। হ্যাঁ স্যার, এটা প্রাথমিক হচ্ছে ধনু লগ্ন, কুম্ভ রাশি। ঠিক আছে। লগ্নপতি বৃহস্পতি, সে চতুর্থে আছে। আমরা প্রথম লগ্নভাব থেকে আমরা জাতকের সম্বন্ধে বুঝি, মানে জাতক নিজে বোঝায়। আর চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি বাড়ি ঘর, মা, বিষয় সম্পত্তি, এই বিষয়গুলো নিয়ে বোঝায়। তো লগ্ন ভাবের সঙ্গে এখানে বৃহস্পতির 1-4-এর একটা মানে সম্পর্ক দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে যে উম, জাতক, সে মানে নিজের বাড়িতে থেকেই, মানে তার বাড়িতে থেকেই সে কাজকর্ম করতে পারবে বা নিজের বাড়িতেই সে থাকবে। হ্যালো। বাস হয়ে গেল এইটুকু? আর কোনটা কোনটা বলবো স্যার বলুন। না, লগ্নটাই তো শেষ হয়নি এখনো। লগ্নের উপরে যে লগ্নপতি কোথায় আছে এবং তার উপরে কার কার লগ্নপতি, দৃষ্টি আছে, লগ্নের উপরে কার কার দৃষ্টি আছে। ও ও, হ্যাঁ হ্যাঁ, এগুলো বলতাম তাহলে একটা করে বলি। লগ্নপতি হচ্ছে বৃহস্পতি এবং চতুর্থ পতিও বৃহস্পতি। সে চতুর্থে আছে, সাথে রাহু এবং শুক্র এবং বুধ আছে। ঠিক আছে। আহ এখানে শুক্র আর বুধ আছে লগ্নতে। লগ্ন কোন নক্ষত্রে বসে আছে। সেটা তো দেখিনি, তাহলে সেটা তাহলে ওই চারটা তাহলে অ্যাস্ট্রোসিসটা কি করতে হবে? একটু ওয়েট করুন, একটু সময় নিন। ডেট অফ বার্থটা প্রত্যেকে অ্যাস্ট্রোসেজ অ্যাপে লিখুন, লিখে ছকটা খুলুন, প্রত্যেককে বলছি। আমি প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের থেকে কিন্তু বিচার চাইবো। এটার ডেটটা কোথায় লেখা আছে খুঁজে পাচ্ছি না তো।
ডেটটা কোথায় লেখা আছে খুঁজে পাচ্ছি না। পাঠিয়ে দিচ্ছি আবার আমি। ওই ইয়েতে গ্রুপে আছে স্যার। এই রাহুল দাস যেটা? হ্যাঁ, হ্যাঁ স্যার, লগ্নপতি কেতুর নক্ষত্রে আছে। নাম কি নক্ষত্রের? লগ্ন প্রতি কেতুর নক্ষত্রে আছে, ঠিক আছে, কিন্তু লগ্ন কোন নক্ষত্রে আছে এটাও বিচার্য। সরি, আমি ভুল বলছি স্যার, কারণ হ্যাঁ, লগ্ন কেতুর নক্ষত্রে আছে। আর লগ্নপতি আছে হচ্ছে, লগ্নপতি বৃহস্পতি আছে বুধের নক্ষত্রে। লগ্নপতি বৃহস্পতি বুধের নক্ষত্রে আছে, আর লগ্নপতি আছে কেতুর নক্ষত্রে। ঠিক আছে, এবার চলুন পরপর বিচার করে চলুন একে একে। লগ্নটাই করুন শুধু আপনি, লগ্নের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বিচার দিন। ওই তো বললাম, লগ্ন ধনু লগ্ন। লগ্নপতি বৃহস্পতি চতুর্থে, লগ্নে দৃষ্টি আছে হচ্ছে লগ্নে কারো দৃষ্টি কিন্তু নেই, লগ্নে কারো দৃষ্টি নেই স্যার। লগ্নে কারোর দৃষ্টি নেই, কারোর না কারোর লগ্নে তো তো কারো অবশ্যই থাকবে, পূর্ণ দৃষ্টি নাই থাকতে পারে। আছে স্যার। মানে পুনঃদৃষ্টি দেখুন কারো আমি নেই। বলে দিচ্ছি, আমার লগ্ন লগ্ন দেখে লগ্ন ভাব। লগ্নে লগ্নে মঙ্গল পূর্ণ আছে তো, দৃষ্টি কারোর নেই কি করে মঙ্গলের হতে পারে? দৃষ্টি আছে না? সেটাই, হ্যাঁ, হ্যাঁ, মঙ্গলের দৃষ্টি আছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, 4, 7, 8 মঙ্গলের তো পূর্ণ দৃষ্টি। হুম। বৃহস্পতি? না, বৃহস্পতি 5, 7, 9 পূর্ণ দৃষ্টি থাকে। দেখুন, যদি দৃষ্টি বিচার্য হয় প্রত্যেকটা গ্রহেরই দৃষ্টি লগ্নে আছে, প্রত্যেকটাই 10, 11, 12, হ্যাঁ প্রত্যেকটারই আছে। যেমন ধরুন শনিবার দিয়ে, শনিরটা নেই। একে একে ধরতে গেলে রাহু, শুক্র, বুধ আর বৃহস্পতি। রাহুকে যদি বাদ দিই আমরা, আমি বুধ, শুক্র, বৃহস্পতিকে ধরলাম, তাহলে বুধ, শুক্র, বৃহস্পতির দশম দৃষ্টি রাহুর যদি ধরা হয়, রাহুর এন্ড রাহু ক্লকওয়াইজ যাবে, ক্লকওয়াইজ গেলে 1, 2, 3, 4 চতুর্থ, চতুর্থে রাহুর দৃষ্টি দ্বিপাদ থাকে, তাহলে রাহুর দৃষ্টি দ্বিপাদ গিয়ে পড়লো। রবিকে দেখতে গেলে সপ্তম, অষ্টম, নবম, রবির নবম দৃষ্টি লগ্নে আছে, অর্থাৎ দ্বিপাদ দৃষ্টি আছে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি আছে, শনির দৃষ্টি সেভাবে নেই, আর চন্দ্রের দৃষ্টিও নেই, আর কেতুর তো দৃষ্টি হয় না। একমাত্র শনি, চন্দ্র এই দুইটি গ্রহ ব্যতীত প্রত্যেকটা গ্রহই কিন্তু লগ্নকে দেখছে। তো ব্যক্তি হবে কেমন? লগ্ন তো বিচার করলেন, ব্যক্তি হবে কেমন, তার দৈহিক গঠন কেমন হবে লগ্ন সেপে এক কথায় প্রকাশ করুন।
স্যার শারীরিক গঠন একটু মোটাসোটার দিকে হতে পারে। আহ, তাহলে তো সবারই কেন দৃষ্টি আমি যদি মোটা বৃহস্পতি সোটা? বলে, বৃহস্পতি তো একটু হেলদি ইন্ডিকেট করে। বৃহস্পতি যখনই একটু আপনি চেহারা বলবেন না, যখন চেহারার কথা বলতে যাবেন, তো মোটা সোটাটা নির্ভর করে রাশির ওপরে অনেকটা। লগ্ন দেহের আকৃতি বোঝায়, কি রকম আকৃতি, এইখানে একটু ব্যাপার রয়েছে। রাশি আর লগ্নের মধ্যে, রাশিও কিন্তু দেহের আকৃতি বোঝায়, আবার লগ্নও বোঝায়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? লগ্ন থেকে আমরা যে দেহের আকৃতিটা বুঝবো, সেটা হচ্ছে লম্বা না বেটে, হাতগুলো সরু হবে না মোটা হবে, পাগুলো সরু হবে নাকি একটু মোটা হবে, নাকি সুডৌল হবে, নাকি চওড়া টাইপের বা চ্যাপ্টা টাইপের হবে, বুকটা কিরকম হবে, চওড়া হবে নাকি একদম সরু টাইপের হবে সাপের মতো, নাকি ধনুকের চিলার মতন বাঁকা, এবং এর সঙ্গে সঙ্গে এর হাড়গুলো কেমন হবে। হাড় বলতে লগ্ন থেকে কিন্তু হাড়ও বিচার্য। হাড় কিরকম হবে, মানে হাড়ের মধ্যে ক্যালসিয়াম কতটা থাকবে বা হাড় কতটা মজবুত হবে, এটা লগ্নপতির বলাবলের উপরে নির্ভর করে, সে ব্যক্তির শরীরের হাড় কতটা মজবুত। এবং শুধুমাত্র লগ্নপতির বলাবল না, লগ্নটা কোন তত্ত্বে পড়েছে এর ওপরও নির্ভর করে। যেমন বলা যায়, সব থেকে বেশি হাড় মজবুত হয় যাদের লগ্ন পৃথিবী তত্ত্বে থাকে, সব থেকে বেশি মজবুত হয় হাড়। হাড় মজবুত হবে, মাংস মজবুত, পৃথিবী তত্ত্বের। খুব একটা বেশি মজবুত হয় না, কিন্তু বায়ু তত্ত্বে গেলে একটু মজবুতি পাওয়া যায়। পৃথিবী তত্ত্বের মতন না হলেও বায়ু তত্ত্ব মোটামুটি মজবুত হয়। যদি অগ্নি তত্ত্ব হয় তো তাবৎ এর তো অগ্নিতত্ত্ব যেমন, হচ্ছে, তার মানে তো এর মোটামুটি মজবুতই থাকবে। হ্যাঁ মোটামুটি মজবুতি থাকবে, খুব আচ্ছা, একটা খারাপ হবে না। বৃহস্পতি থাকার জন্য একটু গৌরবর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি লগ্নপতি, কিন্তু বৃহস্পতির দৃষ্টি লগ্নে খুবই ক্ষীণ অবস্থায় রয়েছে। হুম। তো বৃহস্পতি লগ্নপতি হওয়ার দরুন খানিক প্রভাব তো বৃহস্পতির অবশ্যই থাকবে, কিন্তু সব থেকে বেশি প্রভাব এখানে মঙ্গলের থাকবে, যেহেতু মঙ্গলের দৃষ্টিটা পূর্ণরূপে আছে। তাই লগ্নের, একে ধনু লগ্ন, ধনু লগ্ন মানেই ব্যক্তি প্রচন্ড প্রকার জেদি হবে। আবার সিম্বলটা আছে সেটাকে দেখি, এরা কিন্তু খুব স্বাস্থ্যবান হয়। স্বাস্থ্যবান মানে মোটা সোটা নয় কিন্তু, স্বাস্থ্যবান মানে না মোটা না রোগা, মাঝামাঝি ফিগারটা হয়। এরা লম্বা হয়, এবং তার সঙ্গে সঙ্গে এদের যে শরীরের হাড়গুলো সেগুলো তাকে দেখলে বোঝা যাবে, মানে হাড়গুলো বেরিয়ে থাকে। অনেকের থাকে মোটা সোটা হয়ে গিয়ে হাড় বোঝা যায় না, পুরো মেদবহুল শরীর, কিন্তু এদের শরীরটা সেই মেদবহুল হবে না। এদের হাড় আপনি বুঝতে পারবেন, এদের পেশি বোঝা যাবে, এদের শরীর খুব স্ট্রং হবে, দারুণ স্ট্রং হবে, কারণ মঙ্গলের দৃষ্টি পড়েছে সেখানে গিয়ে। এবং প্রচন্ড প্রকার জেদি হবে। আর একটু মুখের যে ভাবটা, ধনু লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে একটা জিনিস খুব কমন ব্যাপার, এদের মুখের মানে মুখশ্রীটা গোল হয় না, লম্বাটে হয়। দেখবেন অনেকে আছেন যে মুখশ্রী লম্বাট টাইপের, তো এদের মুখশ্রী হবে লম্বাটে, গোল কিন্তু হবে না। এইভাবে আমরা রাশি, এই লগ্ন থেকে চেহারার বর্ণনা দেব। রাশি থেকে চেহারা বলতে গেলে তখন কি আসবে না, রাশি থেকে আসবে মুখের ভঙ্গিমা, অর্থাৎ ব্যক্তির যে রাশি হয় সেই রাশির যে সাইন, সেটা ব্যক্তির মুখে ফুটে ওঠে।
যাদের মেষ রাশি দেখবেন না, তাদের মুখ দেখেই মনে হবে কোথাও না কোথাও মেষের সদৃশ্য রয়েছে এর মুখের সাথে। যাদের বৃষ রাশি, তাদেরকে দেখেই মনে হবে এর মুখের মধ্যে যদি ভালো করে লক্ষ্য করা যায়, বৃষের সঙ্গে সাদৃশ্য পাওয়া যাবে। সবার ক্ষেত্রে নয়, ব্যতিক্রম থাকেই প্রত্যেক জায়গাতে, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। যারা কর্কট হয়, সিংহ হয়, তুলা হয়, বৃশ্চিক হয়, বিশেষ করে যারা মকর হয়, এদের কিন্তু মুখের সাদৃশ্য খুব ভালো বোঝা যায়। যদি আমরা খুব স্পেসিফিক ভাবে দেখি, মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর আর মীন এবং ধনুও, এই যে কটা রাশি বললাম, এদেরকে কিন্তু দেখেই চেনা খুব সহজ বেশিরভাগকে। কারণ এদের মুখের যে গঠনটা হয়, মুখের গঠনটাই কিন্তু সেই রাশির কিরকম? সঙ্গে সাদৃশ্য রেখে। মেষের মুখ কিরকম হয়? মেষের মুখ দেখবেন লম্বাটে টাইপের হয়ে আছে, থুতনিটা নিচের দিকে নামা মতন একটু, নাকটা একটু বড় হলেও হতে পারে, এবং চোখ দুটো হালকা ভিতর দিকে ঢোকা এবং টানা টানা টাইপের। এটা হচ্ছে মেষের সাদৃশ্য। যদি কর্কটের দিকে চলে যাই, কর্কটের দু রকম শেপ হয়, একটা লম্বাটে শেপ হয়, একটা গোল শেপ হয়। কিন্তু কর্কটকে চেনার খুব সহজ উপায় হলো এদের চোখ। এদের চোখের যে আকৃতি হয় একটু বড় বড় হয়, মানে ঠিক গোল বলবো না, চোখগুলো গোল তো হয় না, আহ, গোলের ওপরে টানা টানা যে ব্যাপারটা হয় সেটা, সেরকম আমরা দেখতে পাবো কর্কটের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে কর্কটের যে মুখশ্রীটা আসবে, আহ, সেটা মেষের মতন থুতনিটা যেরকম নিচের দিকে নেমে যায়, এ সেরকম নামবে না, লম্বাটে হতে পারে কিন্তু থুতনি নিচের দিকে নামা নয়, ওপরের দিকে ওঠা। আর কি বললাম, সিংহ বললাম, সিংহের তো বলার কিছু নেই, এদের মুখশ্রীর মধ্যেই থাকে। পুরুষের ক্ষেত্রে বেশি ভালো করে বোঝা যায়, মহিলাদের ক্ষেত্রে বোঝাটা একটু চাপ হয়ে যায়। পুরুষের ক্ষেত্রে দাড়ি গোঁফ ইত্যাদি তৈরি হয়, তো সেগুলো তৈরি হয় ওই রকম ধরনের। বৃশ্চিকের ক্ষেত্রে যদি বলা যায়, বৃশ্চিকের ক্ষেত্রে এদের মুখশ্রী কিন্তু গোলই হয়, খুব একটা লম্বাটে হয় না বৃশ্চিকের ক্ষেত্রে। কিন্তু শরীর হয় রোগাটে রোগাটে টাইপের। আর প্রচন্ড পরিমাণ প্রতিশোধ স্পৃহা এদের মধ্যে সবসময়তেই থাকে। এরা মুখে চট করে কিছু বলে না, আর বললে কাউকে ছাড়ে না। তো এই বৃশ্চিকের যে মুখশ্রীটা, এতে একটু গোল টাইপের হবে, কিন্তু শরীর রোগা রোগা হবে, মানে দেখেই একটা ক্যাকড়ে বিচে মনে হবে। কারণ চন্দ্র নিচস্থ হয়ে যায় তো এখানে। যদি নিচভঙ্গ হয় তো অন্য ব্যাপার, কিন্তু নিচস্থ অবস্থা থাকলে তখন একটা অন্যরকম ব্যাপার রয়েছে। ধনুদের ক্ষেত্রে, ধনুদের মুখ বেশিরভাগ 90% ক্ষেত্রেই সর্বদা লম্বাটে হয়ে থাকে, পুরো লম্বাটে মুখ বোঝা যাবে, একদম স্পষ্ট বোঝা যাবে। মানে কপালের কাছ থেকে, মানে মাথার যে দুটো পাশ, সেই দুটো পাশ থেকে একদম লম্বাটে হয়ে নেমে এসছে ত্রিভুজের মতন, পুরো পুরো স্পষ্ট বোঝা যাবে সেটা। আর আছে মিন। মিনের সর্বদাই গোলই হয়। মিন লম্বাটে খুব একটা বেশি দেখা যায় না, আছে, নেই এমনটা না, তো 90%-এর ওপরে মিনের মুখশ্রী গোল হয় আর মেদবহুল হয়। মিনের মুখশ্রী মেদ বহুল এবং গোল, মানে কর্কটের সঙ্গে মিনের অনেকটা মিল আছে। তো এগুলো একদম প্র্যাকটিক্যাল না দেখলে বোঝাটা খুব মুশকিল, দেখতে দেখতে হয়ে যাবে। এইভাবে আমরা মুখশ্রী তৈরি করতে পারি রাশি দেখে, ঠিক আছে? আর লগ্ন থেকে দেহের আকার আকার আকৃতি এগুলো বিচার্য। পরিষ্কার? স্যার। আচ্ছা, এইবার কাকে বলা যায়, অর্কদীপ বাবু, সপ্তম ভাবটা একটু বলুন না, শুনি। সপ্তম ভাব। আচ্ছা, সপ্তম ভাব হচ্ছে মিথুন। মিথুনের অধিপতি বুধ, বালক স্বভাব গ্রহ।
আর আচ্ছা, কোথায় বসে আছে? 1 2 3 4 7 4। আচ্ছা, বেশ। তাহলে বাড়ির কাছাকাছি বিয়ে হতে পারে। কেন? ওই সপ্তমপতি চতুর্থে আছে। সপ্তমপতি চতুর্থে আছে বলে যদি আপনি এই বিচারটা করেন যে বাড়ির কাছাকাছি বিবাহ হতে পারে, তা আমি যদি এটা বলি যে আহ, বাড়ির যে আত্মীয় স্বজন বা চেনা পরিচিতি তার মধ্যেই বিয়েটা হবে, হ্যাঁ, সেটাও হতে পারে। আর সে তো দূরেও হতে পারে। হ্যাঁ, তাও হতে পারে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, না না, আমার বলাটাই ভুল হয়েছিল, আপনি ঠিক বলেছেন যে আত্মীয়র থ্রু দিয়ে বিয়ে হতে পারে। আচ্ছা, সঙ্গে আবার সপ্তমপতি শুক্র, রাহু, প্রেমজ বিবাহ হতে পারে। কেন? আহ দেখুন একটা এক কথা বলছি, বলুন। যখনই আপনারা প্রেম বিবাহ দেখবেন না, প্রেম বিবাহ দেখার জন্য সব সময় দেখবেন কয়েকটা সূত্র আছে এখানে, যেমন 5 8 12। কি হুম, বললাম? 5 8 12, এই তিনটে হুম, ঘরের সঙ্গে যদি কোনোভাবে সপ্তমপতির কানেকশন থাকে হুম। তবেই কিন্তু প্রেম বিবাহ হবে, নচেত হবে না। প্রেম থাকলেও সেটা ব্রেকআপের দিকে চলে যাবে যদি এই তিনটের সঙ্গে সাথে কানেকশন না থাকে। আহ এবারে কারক গ্রহ শুক্রও তো রয়েছে সাথে, শুক্র এবং রাহুও রয়েছে। হুম, রয়েছে। আচ্ছা, এবার বুধ হচ্ছে আগে আমাকে এটা বলুন, দশম দেখুন পতি যখনই কোনো বটে। ভাবকে বিচার করছেন না, প্রথমে রুলস হুম, গুলো ফলো করবেন। যখনই কোনো আচ্ছা। ভাবকে বিচার করছি সেই ভাবপতির অবস্থা আগে দেখতে হবে। হুম। তাহলে এখানে সপ্তমপতিকে বুধ, তাহলে সে বুধ ভালো আছে না খারাপ আছে নাকি হাসপাতালে ভর্তি আছে, আগে এটা বিচার্য। আচ্ছা, বুধ রয়েছে চতুর্থে, বৃহস্পতির ঘরে। হুম। বৃহস্পতি আর বুধের মধ্যে শত্রুতা আছে। শত্রুতা মিত্রতা পরে বিচার্য, এখন বুধ গেছে সপ্তমপতি চতুর্থে গেছে, সে কি হুম, নিচস্থ হয়েছে, এটা প্রথম বিচার্য। মীন রাশিতে বুধ তো নিচস্থ হয় নাকি, যতদূর আমি জানি আর কি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার বুধ যেহেতু নিচস্থ হয়েছে মীন রাশিতে গিয়ে, এবার চতুর্থ ঘর, একটা ভালো ঘর, হুম, সেখানে হুম, গিয়ে বুধ হয়েছে নিচস্থ। এইবার হুম, তাহলে বুধের পাওয়ার শেষ, এখানে বুধের অবস্থা খারাপ। হুম, হুম। কিন্তু বুধের অবস্থা খারাপ নয়। কেন নয়? তার কারণটা বৃহস্পতি বলবে প্রবাল বাবু। আমি আগের ক্লাসে পড়িয়েছি এটা। বিপরীত রাজ্য। রাজযোগ। বৃহস্পতি তো না ওখানে বসে এটা, রয়েছে। না একটা উচ্চস্থ আর হচ্ছে সেদিনকে বলছিল ওটাকে কি বলে, নিজভঙ্গ। নিজভঙ্গ রাজ্য, সরি। নিজভঙ্গ রাজযোগ বলিনি আমি, রাজযোগটা আলাদা ব্যাপার। হ্যাঁ, নিচতা ভঙ্গটা হচ্ছে। এটা হচ্ছে নিজভঙ্গ যোগ। নিজভঙ্গ যোগ, হ্যাঁ। মানে শুক্র উচ্চস্থ, বুধ নিচস্থ, এই হ্যাঁ, জায়গা এইটার জন্য হলো, তাই তো স্যার? এটার জন্য এখানে বুধের নিজভঙ্গ যোগ হলো, অতএব নিজভঙ্গ যোগের কারণে বুধের যে নেগেটিভ ইফেক্টটা দেওয়ার কথা ছিল সেটা বুধ এখানে দিতে সেটা দেবে না। দিতে পারে। দেবে না, যেহেতু সঙ্গে উচ্চস্থ গ্রহ আছে এবং যার ঘর সে নিজে সেখানে বসে আছে, তাই এখানে বুধ নিচস্থ হবে না, নিজভঙ্গ যোগ তৈরি হবে। তাই নিজভঙ্গ যোগ তৈরি হওয়া মানে কিন্তু সেই গ্রহ ভালো ফল দিতে বাধ্য। তাই বুধ খারাপ হয়ে গিয়েও খারাপ হলো না, এমন একটা অবস্থা। ব্যতিক্রমী ঝক, এগুলো খুব রেয়ার দেখা যায়, নিজভঙ্গ যোগ সবার চোখে থাকে না। তাহলে বুধের অবস্থান আমরা এখানে এইভাবে এই যোগের কারণে বলতে পারি যে বুধের অবস্থা খারাপ নয়, ঠিকঠাক আছে। ঠিক আছে।
আছে, প্রথম গেল বুধ ঠিক আছে, অসুবিধা নেই। এইবার সপ্তমপতি ঠিক আছে, চতুর্থে গেল, অতএব সপ্তমের ফলটা কোন ঘরের সঙ্গে কানেক্টেড হয়ে গেল? না, সপ্তমের ফলটা হয়ে গেল চতুর্থ ভাবের সঙ্গে connected। তাহলে কি বিচার্য হবে এখানে? না, সপ্তম ভাব থেকে আমরা পত্নী বিচার করি, তাহলে পত্নী কেমন হবে? না, পত্নী এক কথায় বিদ্বান হবে। চতুর্থ ভাব বিদ্যাকে বোঝায়, বিদ্বান হবে। আচ্ছা, আর কি হবে? এইবার দেখবো সেই সপ্তম পতির সঙ্গে কোন কোন গ্রহ বসে আছে, কার দ্বারা বা কাদের দ্বারা সপ্তম পতি চালিত হচ্ছে। সেখানে এক নম্বরে নাম উঠে আসবে রাহুর। রাহু যে ঘরে থাকবে সে ঘর তো ভ্রমের মধ্যে ফেলে দেবে না। আবার রাহুকেও জব্দ করতে পারে একটা গ্রহকে, বৃহস্পতি। আবার সেটা বৃহস্পতিরই ঘর, বৃহস্পতি নিজে সেখানে বসে আছে। তাই এখানে বৃহস্পতির প্রাধান্য সব থেকে বেশি। আমি একটা চার্ট আপনাদের পাঠাবো, যেটা বিচার করতে সুবিধা হবে। সেটা হচ্ছে একসঙ্গে একটা ঘরে যদি একাধিক গ্রহ থাকে, কার ক্ষমতা সেখানে বেশি প্রাধান্য পাবে। প্রথমে নাম আসে রবির। যদি রবির সঙ্গে অন্যান্য কোনো গ্রহ থাকেও, সেখানে রবির ক্ষমতাই বেশি প্রভাবশালী হবে, তাই রবির নাম প্রথমে আসে। দ্বিতীয় নাম আসে চন্দ্রের, দ্বিতীয় বৃহস্পতি। রবি পরে বৃহস্পতি আসে। প্রথমে রবির ক্ষমতা প্রাধান্য পাবে, এবং কিন্তু বৃহস্পতির এক্ষেত্রে ব্যতিক্রম, রবির সঙ্গে ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম? যদি বৃহস্পতি আর রবি এক ঘরে থাকে, তখন বৃহস্পতির ক্ষমতা বেশি প্রাধান্য পাবে। মানে বৃহস্পতি এমন একটা গ্রহ, বৃহস্পতির সঙ্গে যে গ্রহই বসুক না কেন, যেমন অবস্থাতেই বসুক না কেন, সেখানে ক্ষমতা কিন্তু বৃহস্পতিরই হবে বেশি। মানে বৃহস্পতির কথাই তাকে শুনে চলতে হবে। আচ্ছা, বৃহস্পতি শুক্র এক জায়গায় বসলে বৃহস্পতির ক্ষমতা বেশি, যেখানেই বসুক না, বৃহস্পতির প্রভাবকেই গুরুত্ব দেওয়া হবে বেশি। তো বৃহস্পতির পর পাওয়ারে আছে রবি, চন্দ্র। তারপর পাওয়ারে আছে কে? না, মঙ্গল আছে, শুক্র আছে, বুধ আছে, শনি আছে। পর 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 শনি সর্বশেষ। শনিকে সর্বশেষে ধরা হয়নি। রাহু কিন্তু প্রভাব সবার উপরই খাটবে, ছায়াগ্রহ তো, ও কাটতে পারবে না। শনিকে সর্বশেষ ধরা হয়েছে, অর্থাৎ শনি যদি কোনো ঘরে একা বসে থাকে তাহলে সে তার সর্বোচ্চ ফল দেবে। কিন্তু শনি যদি কোনো ঘরে অন্য কোনো গ্রহের সঙ্গে যুতি করে বসে থাকে, তাহলে সেখানে কিন্তু শনির ক্ষমতা অতটাও খাটবে না, যতক্ষণ না যে গ্রহের সঙ্গে বসে আছে সেই গ্রহ তাকে পারমিশন দিচ্ছে যে তুমি এবার তোমার কাজ করো। তার আগে কিন্তু শনি দেবে না। শনি ফল দেবে, কখন দেবে, কোন সময় দেবে, কিভাবে দেবে? শনি ফল দেবে দশায়, শনি ফল দেবে গোচর কালে, শনি ফল দেবে 7.5-তে। কিন্তু জন্মছক থেকে যে নিট ফলটা পাওয়ার কথা, শনির ক্ষমতা দ্বারা কি আমরা বিচারটা উল্টো রকম ভাবে করি। কিরকম ভাবে? আমরা বলি কি শনি একে একদম শনি খুব খারাপ বসে আছে। দেখা গেল শনি বসে তো আছে, কিন্তু অন্য একটা গ্রহের সঙ্গে বসে আছে। শনি বসে আছে দেখা গেল রবির সঙ্গে, শত্রু। শনি এখানে খুব মারধর করছে, রবির সঙ্গে বসে আছে, যুদ্ধ করছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, তাই তোমার জীবন ভালো নেই। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে শনি একা নেই, রবি এখানে শনিকে তার ক্ষমতাকে ব্যবহার করতেই দিচ্ছে না। শনি ব্যবহারও করতে পারছে না নিজের ক্ষমতা, যার জন্য যে বিপদগুলো আসছে আমরা মনে করছি শনির দ্বারা আসছে। শনির দ্বারা আসছে না, শনি কিছু করছে না বলে আসছে, শনি নিষ্ক্রিয় হয়ে গেছে বলে বিপদগুলো আসছে। বা হোক না কেন, গ্রহ প্রতিকার হিসেবে কেন দেয়া হয়? সেই গ্রহটাকে যাতে আমরা শক্তিশালী করতে পারি। বাড়িতে একজন ব্যক্তি আছে, খুব বেশি কাজ করে, মানে সবার কাজটাই হাতে হাতে করে দেয়, এরকম অবস্থা। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো, সে কিছু করতে পারছে না।
তখন কি হবে, না তখন বাড়িতে যে আরো 5টা মেম্বার আছে সবাই কিন্তু অসুবিধায় পড়বে, সবাই তখন রেগে যাবে। কেন? না এতদিন যাবৎ সে সুস্থ ছিল বলে সবার হাতে হাতে জিনিসগুলো পেয়ে যাচ্ছিল, সব কাজগুলো খুব স্মুথলি এগোচ্ছিল, কেউ সমস্যাটা কি সেটা বুঝতেই পারেনি, কেউ বুঝতেই পারেনি যে যদি এ না থাকে অসুবিধাটা কি হবে বা কিভাবে আমরা চালাবো, ভাবেইনি কখনো। কিন্তু আজ যখন সে অসুস্থ হয়ে পড়ে একটু বিশ্রাম নিচ্ছে, কাজ করতে পারছে না, তখন কিন্তু তার অভাবটা সবাই বুঝতে পারছে, তখন সবাই একে একে বিপদে পড়ছে। অভ্যাস নেই তো কারণ, সবাই সমস্যায় পড়ছে। এখন আবার দোষ কাকে দিচ্ছে? দোষ দিচ্ছে সেই ব্যক্তিকে, অসুস্থ হয়েছে বলে, মানে অসুস্থ হয়েছে বলে তার দোষ, কাজ করতে পারছে না। তাহলে কি করতে হবে? না ডাক্তার দেখাতে হবে, ওষুধ দিতে হবে, ওষুধ দিয়ে আবার সুস্থ করতে হবে। কেন সুস্থ করবো? না যাতে ওর কাজটা করতে পারে, ওর কাজটা করলে তবেই আমরা আবার শান্তিতে থাকতে পারবো, আমাদের আর অসুবিধা হবে না। গ্রহদের সঙ্গেও ঠিক এটাই ঘটে, গ্রহরা বাস্তবে কারোর ক্ষতি করে না, কিন্তু এই নিচস্ত হয়ে গেলে বা ক্ষমতাহীন হয়ে গেলে নিজের কাজ করাটুকু বন্ধ করে দিয়ে বিশ্রাম নেয় মাত্র, আর আমরা বলি ওর জন্য হচ্ছে সমস্যাটা। কেমন? তো যাকগে, তো এই হচ্ছে ব্যাপার, যে যখনই একাধিক গ্রহ থাকবে একটা ঘরে, তখন কার ক্ষমতা বেশি হবে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম, একটা আন্দাজ পেলাম, পাঠিয়ে দেবো চারটা, তাদের অসুবিধা হবে না। তাহলে সপ্তম ভাব বিচার করছিলাম আমরা এখানে। সপ্তম পদে চতুর্থে গেল, চতুর্থে গিয়ে নিজভঙ্গ যোগে দাঁড়ালো, তো বুধ এখানে খুব একটা খারাপ নয়। এবার সপ্তমের দৃষ্টি দেবো কার আছে? 1 2 3 4 5, সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পূর্ণ রয়েছে। তাহলে এক তো যে স্ত্রী হবে সে প্রচন্ড পরিমাণে বিদ্বান হবে, যেহেতু সপ্তমের কানেকশন চতুর্থের সঙ্গে, এবং সে পারিবারিক চেনা জানার মধ্যেই হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পূর্ণ মাত্রায় আছে, তাই গুণী হবে, বৃহস্পতি গুণ প্রদানকারী গ্রহ, তাই সেই জাতিকা না, না, বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে? চতুর্থ দৃষ্টি পড়ছে, তো ত্রিপাদ দৃষ্টি আছে, ও, পড়ছে না চতুর্থ পাদ, চতুর্থ ত্রিপাদ দৃষ্টি। ত্রিপাদ দৃষ্টি কিন্তু পূর্ণ দৃষ্টির থেকে খুব একটা কম শক্তিশালী নয়। যাকে তাহলে সপ্তম ভাবটাকে আমরা এক কথায় বলতে পারি যে খারাপ নয়, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। তাহলে পত্নী ভাগ্য শুভ বলা যায়। ভালো কথা হবে। হ্যাঁ, পত্নী ভাগ্য শুভ বলা যায়, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একজন নতুন ব্যক্তিকে পেয়েছি, বিশ্বজিৎ বাবু। আপনাকে কখনো ক্লাসে আমি দেখিনি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? বিশ্বজিৎ রাজ পণ্ডিত, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনি কি আমার আজকে ফোনটা চুরি হয়ে গেছে ওই জন্য হ্যাঁ স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছিল সেপ্টেম্বর মাসে, তারপর আর যোগ করিনি আমি স্যার, ফোনটা ছিল না আমার কাছে। সেপ্টেম্বর মাসে ফোন চুরি হয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার, সেপ্টেম্বর মাসের 9 তারিখ। আমি কিন্তু তার আগেও আপনাকে সেভাবে ক্লাসে খেয়াল করিনি। না, তার আগে ছিলাম স্যার। আচ্ছা, তা আপনি বিচারটা করতে পারবেন? না স্যার, অনেকদিন তো ক্লাসটা করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন তাহলে। পারমিতা দি, আপনি প্রস্তুত তো? না, আমি একটু আজকে বাইরে আছি, ওই জন্য আমার কথা বলাটাই অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইন্দ্রাণী দি, আপনি রেডি? হ্যালো স্যার। হ্যাঁ। না স্যার, আমি রেডি নই। কেন? না স্যার, একটু মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, মাথায় ঢুকিয়ে দিচ্ছি আমি, কোনটা বেরিয়ে যাচ্ছে? না স্যার, আপনি একটু বলুন, আজকে আমার পক্ষে পারবো না আজকে বলতে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন প্রত্যেকটা ক্লাসে একাই বলে যাচ্ছি, কিন্তু আমাকে সহযোগিতা করার মতন কাউকে পাচ্ছি না, এই এক বড় সমস্যা হয়ে গেছে। আমার একটা প্রশ্ন ছিল। হুম। আমার এক
আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই ধরুন 12টা ঘরের মধ্যে গ্রহ নক্ষত্রগুলো থাকছে যে ঘরে, সেই ঘরেই তো দীপার দৃষ্টি ত্রিপাত দৃষ্টি এগুলো করব, নাকি ফাঁকা ঘরে তো নয়? প্রত্যেকটা ঘরেই বিচার্য দৃষ্টি, ফাঁকা ঘরেও বিচার্য। ঘর ফাঁকা বলে আচ্ছা কিছু আচ্ছা। হয় না, কোনো ঘরই ফাঁকা থাকে না। গ্রহ শূন্য হতে পারে কিন্তু দৃষ্টি শূন্য ঘর হয় না। 12টি যে ঘর আছে সেই ঘরে দেখা গেল গ্রহ নেই, ঘরটা ফাঁকা, কিন্তু কারোর না কারোর দৃষ্টি অবশ্যই সেখানে থাকবে। আবার দেখা গেল গ্রহ আছে, দৃষ্টি নাও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে কিন্তু নাও থাকতে পারে। মোদ্দা কথা হচ্ছে কোনো ঘরই ফাঁকা থাকে না, থাকবেও না। ঠিক যে সামনে দেখতে পাচ্ছি আমার সামনের জায়গাটা খালি আছে, আদৌ কি খালি আছে? সেখানে কি বায়ু নেই? আমি যখন যাব সেই বায়ুটা সেখান থেকে সরে যাবে। বা একটা ফাঁকা কলসি দেখছি ফাঁকা, সত্যি কি সেটা ফাঁকা? কিছু নেই তার মধ্যে? বায়ুমণ্ডলে বায়ু সর্বত্রই রয়েছে, তাই সেই কলসির মধ্যেও বায়ু আছে। আমি কলসির মধ্যে জল ঢেলে দিলাম, জলটা চলে গেল কলসির মধ্যে। কি করে গেল জলটা? বায়ু এতক্ষণ যে কলসির ভিতরটা আঁকড়ে ধরেছিল সে ওই জায়গাটা ত্যাগ করলো বলেই না জলটা ওখানে যেতে পারলো, নাহলে সেও যেতে পারতো না। তো একজনের বায়ু, একজনের স্থান। না বায়ুমণ্ডলের বাইরে ধর বায়ু থাকবে না? বায়ুমণ্ডলের বাইরে বায়ু থাকবে না, তখন অন্য কিছু থাকবে। তা থাকবে। কিছু না কিছু থাকবেই। কোনো স্থানই শূন্য হবে না, পুরোপুরি শূন্য হয় না, ফাঁকা হয় না। যাক গে, তো এখানেও তাই। এই যে 12টি ঘর দেখতে পাচ্ছি আমরা, 12টি ঘরও কিন্তু পুরোপুরি ফাঁকা কখনোই হবে না। নয় কোনো গ্রহ থাকবে, নয় কারো দৃষ্টি থাকবে, থাকবেই আচ্ছা, না। এখানে আরেকটা জিনিস দেখছি যে ধরুন এই বুধটা রয়েছে যে আমরা বললাম যে শুভ, এক্ষেত্রে হুম যে 6, 8, 12, মানে ধরুন হুম শুক্র যেমন ধরুন ষষ্ঠপতি হচ্ছে, হুম তো সেটা কি কোনো অশুভত্ব দেবে না? দেখুন, হয়ে গেল। লগ্নটা কি ছিল যেন? ধনু লগ্ন। আচ্ছা, ধনু লগ্ন। ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র এখানে ষষ্ঠপতি এবং একাদশপতি। ষষ্ঠপতি এবং একাদশপতি হেতু অবশ্যই এখানে শুক্রকে আমরা পাপগ্রহ হিসাবেই ধরবো। কারণ 3, 6, 8, 12 তৃতীয়পতি, ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি, এই কয়েকটা আহ, ঘরের অধিপতি গ্রহকে পাপগ্রহ হিসাবে ধরা হয়। আবার কোথাও কোথাও একাদশপতিকেও পাপগ্রহ হিসাবে ধরা হয়, তবে সর্বত্র ধরা হয় না। কোথাও কোথাও বলেছে দ্বাদশপতিকে বাদ দিয়ে একাদশপতিকে ধরেছে, এটাও হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একাদশপতিকে আমরা ধরি না, দ্বাদশপতিকেই ধরা হয়। এই 3, 6, 8, 12 এই ঘরের যে গ্রহ অধিপতি হবে সেই কিন্তু সেই ছকের পাপগ্রহ হিসেবে বিবেচিত হবে। এইবার পাপগ্রহ মানেই যে সে খারাপ করাবে এমনটা নয়, তার অবস্থান অনুযায়ী কর্ম হবে। এখানে সেই পাপগ্রহ চতুর্থে বসে আছে, উচ্চস্থ ক্ষেত্রে বসে আছে, এবং সেখানে একাধিক গ্রহ রয়েছে। রাহুর কবলে কবলিত হয়েছে, তা সত্ত্বেও সেখানে বৃহস্পতি বসে আছে, যার কারণে শুক্র এখানে তাবৎ খারাপ ফল কিন্তু দিতে পারবে না। কিছুটা দেবে। কিভাবে দেবে? না, শুক্র এখানে ব্যক্তির মনের মধ্যে, মানসিকতার মধ্যে লাক্সারি লাইফের একটা উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টি করবে। কারণ চতুর্থ ভাব আমাদের মনেরও কারক, বা চতুর্থ ভাব থেকে আমরা আমাদের মনকে বিচার করি। যেরকম চতুর্থ ভাব আমাদের গাড়ি, বাড়ি,
মাতা, সম্পত্তি, বন্ধু বান্ধব বিচার্য, ঠিক তেমনি চতুর্থ ভাব থেকে আমরা ব্যক্তির মন কেমন হবে, চিন্তা ভাবনা কেমন হবে, তার মেন্টালিটি কেমন, তার মাইন্ডে সবসময় কি চলে, এইটারও বিচার করা হয়। তো সেখানে শুক্র কি উচ্চস্থ হয়েছে, শুক্র বা পাপগ্রহ, তাই শুক্র এখানে পাপ চিন্তার কারক হবে। এই পাপ চিন্তা আরো বেশি বলবত্তা পেয়ে গেল, তার কারণ এখানে রাহু গেছে বলে। মিনের ঘরে রাহু গেলে কিন্তু একটু সমস্যা করে, ভালো রকম করে। বৃহস্পতি সামলে হয়তো নেবে, কিন্তু পুরোটা সামলাতে পারবে না, কিছুটা তো এফেক্ট ছাড়বেই। তাই শুক্র এখানে মনের মধ্যে উল্টো পাল্টা কুচিন্তা নিয়ে এসে ব্যক্তিকে কুকর্ম করতে বাধ্য করতে পারে, এটাই একটা বড় সমস্যা। ব্যাস, এছাড়া শুক্র সেভাবে কিন্তু আর পাপ কিছু করাবে না। এবার যদি তৃতীয় পতিকে দেখি, তৃতীয় পতিকে না, তৃতীয় পতি শনি স্বয়ং। শনি কোথায় বসে আছে? দ্বাদশে। দ্বাদশে। দ্বাদশে যে শনিটি বসে আছে, শনি এখানে কি করাবে? তৃতীয় পতি শনি, এখানে শনি ব্যক্তিকে সাহস দেবে, পরাক্রম দেবে। তা সত্ত্বেও শনির যে ঘরটাতে বসে আছে, এই ঘরটা মোটেই শনির পছন্দের ঘর নয়। এক তো শত্রু ঘর, উপরন্তু শত্রু তাকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, একে অপরের সমসপ্তম। অতএব শনি মঙ্গল যখনই একে অপরের সমসপ্তমে আসবে বা ক্ষেত্র বিনিময় করবে বা ঘর বিনিময় করবে, অথবা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এরা সমসপ্তমে না আসলেও একে অপরকে দৃষ্টির দ্বারা দেখছে, মারাত্মক বড় অ্যাক্সিডেন্ট, অপারেশন, যত প্রকারের ইনজুরি আছে সেই সমস্ত যোগের সৃষ্টি করে। অতএব এটাকে এই কি শখের শাপিত বলে? হ্যাঁ, একে কি শাপিত বলে? শাপিত হুম। না, শাপিত এটা না, এটা শাপিত না। এই যে শনি মঙ্গল একত্রে আছে বা সমসপ্তমে আছে বা একে অপরকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দৃষ্টির দ্বারা দেখছে, এটাকে দুর্ঘটনা যোগ বলা হয়। শনি মঙ্গল ছাড়া কিন্তু দুর্ঘটনা ঘটে না চট করে। আর যদি যত দুর্ঘটনা শনি মঙ্গল এখানে বিপরীত রাজযোগ তৈরি করছে না, মানে দ্বাদশপতি ষষ্ঠে। তারপর তো তাহলে জিনিসটা উল্টো হয়ে যেতে পারে না? এরকম মানে দ্বাদশপতি ষষ্ঠে গেল, তার মানে মানে দুর্ঘটনার হাত থেকে অদ্ভুত ভাবে বেঁচে গেল, মানে হতে হতে হলো না, এরকম হতে পারে না? আর শনি সেখানে কি করবে? আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, দ্বাদশপতি ষষ্ঠে গিয়ে বাঁচাচ্ছে, আর শনির দৃষ্টিটা মঙ্গলের উপরে, এই যোগের প্রভাবটা কোথায় যাবে? আর মঙ্গলের দৃষ্টি শনির উপরে, এই যোগ থেকে বাঁচবে কিভাবে? এর যা যোগ হয়ে আছে শনি মঙ্গলের ষষ্ঠ এবং দ্বাদশের যোগ, যে যোগটা, এটা মারাত্মক ক্ষতিকর একটা যোগ। এই জীবনে যাই করে নিক না কেন, অ্যাক্সিডেন্টে ঘটাবে। এর অ্যাক্সিডেন্ট দু রকম জায়গা থেকে ঘটবে। কোন কোন জায়গা? এক হচ্ছে কোথা থেকে পড়ে যাওয়া হতে পারে, হাড় ভাঙার একটা ভীষণ রকম যোগ আছে। গাড়ি অ্যাক্সিডেন্টও হতে পারে, তারও প্রবল যোগ আছে। এবং তার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবে যাওয়া বা জল সম্পর্কিত বা সমুদ্রে গিয়ে বা নদীতে গিয়ে, যেখানে হোক না, জল সম্পর্কিত অবস্থাতে, সেখানে একটা ভীষণ রকম যোগ আছে। জলটা কিভাবে এলো? যেহেতু শনি জল তত্ত্বে আছে। হ্যাঁ, এই তো ঠিক ধরেছে। যেহেতু শনি জল তত্ত্বে আছে, তাই শনি চেষ্টা করবে জলের মধ্যে দিয়ে ব্যক্তিকে বিপদে ফেলার। আর মঙ্গল যেহেতু পৃথিবী তত্ত্বে আছে, তাই কোনোভাবে চেষ্টা করবে একে অ্যাক্সিডেন্ট ঘটানোর।
স্যার এইটা যদি তাহলে অগ্নিতত্ত্ব হতো তাহলে কি বলতাম গায়ে আগুন লাগতে পারে বা আগুনে পুড়ে হতে পারে? একদম অগ্নিকাণ্ডের ভয় চলে আসবে। আর এর জলের ভয়টা সব থেকে বেশি, তার কারণ হচ্ছে অষ্টমপতিকে যদি দেখি আমরা, অষ্টমপতি চন্দ্র, সে কোথায় গেছে না কুম্ভে গেছে। কুম্ভ বায়ুতত্ত্বের রাশি, আবার সেই কুম্ভের যে অধিপতি শনি সে গেছে জল তত্ত্বে। তো কোথাও না কোথাও জল তত্ত্বটা ভীষণ রকম প্রবল হচ্ছে। সপ্তমপতি ব্যক্তি নিজের নিজের মারক হয়, তাই না? আমরা পড়েছি এটা আগে যে সপ্তমপতি মারক হয় ব্যক্তির নিজের। সেই হ্যাঁ, সপ্তমপতি কোথায় গেছে? চতুর্থে গেছে জল তত্ত্বে। তাহলে কোথাও না কোথাও জল তত্ত্বটা খুব বেশি করে ইন্ডিকেশন দিচ্ছে একে বিপদে ফেলার। আচ্ছা, আমি তো একাই বকে যাচ্ছি, আমাকে এটা বলুন যে বিচারটা একটু একটু মাথায় ঢুকছে কিনা বা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ স্যার নাহলে একটু প্রত্যেক ভালো। ক্লাসে আসবে আমি এভাবেই বকে যাব, তারপরে কোর্স শেষ হয়ে যাবে, আমার কেউ কিছুই বুঝতে মানে পারবে না। নেটওয়ার্কটা আগে কি কারণে জানি না অনেকবার বের করে দিচ্ছে, হয়তো বাইরে আছি সেই জন্যই, বা আর্থকোয়েকের জন্য ডাউন আছে নেট। আমার খুব অসুবিধা হচ্ছে শুনতে, কেটে কেটে যাচ্ছে। পরে রেকর্ডিংটা পেলে সুবিধা হবে বুঝতে। পরীক্ষা পেয়ে যাবেন। আচ্ছা, আর্থকোয়েক মানে আচ্ছা কোথায় স্যার, হয়েছে? ওই তো কলকাতাতেই হয়েছে সকালবেলা আর কি। কলকাতাতেই তাই? হয়েছে সকালবেলা। খুব সামান্য খরচা সেক্টর 5 সব নামিয়ে দিয়েছিল রাস্তায়। আমি শুনছিলাম ওখানে সেক্টরে সব কিন্তু রাস্তায় নামিয়ে দিয়েছে। জিওর নেটটা আজকে খুব ঝামেলা করছে, মাঝে মাঝেই আমাকে মানে ইয়ের থেকে ক্লাস থেকে বের করে দিচ্ছে। আজকে আর্থকোয়েক হয়েছে, কই খবর পাইনি তো আজকে। বাংলাদেশ হচ্ছে এপি সেন্টার, বাংলাদেশে সব ফিরে যাচ্ছে তো ওখানে বেশি ভূমিকম্প হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য হয়েছে। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন আছে। চন্দ্রের দেখুন 1°34, চন্দ্র তো বোধহয় খুব একটা পাওয়ার নেই। চন্দ্র কত ডিগ্রি? 1°34'। এক চৌত্রিশ না, খুব একটা ক্ষমতাশালী না। একবার পঞ্জিকাতে দেখতে হবে যে কি কি দেখতে হবে। খুব একটা ক্ষমতাশালী নেই চন্দ্র এখানে, তথাপি প্রভাব থাকবে একটি। হুম। আর একটা গুরুত্বপূর্ণ যোগ কেউ কিন্তু বললো না, এই চকে একটা খুব সুন্দর দারুণ যোগ আছে। সবকটা যোগ তো জানি না স্যার, কত যোগ আছে সবকটা যোগ কি হবে? হচ্ছে না, সুন্দর যোগ আছে কিন্তু। না, হচ্ছে না তো। আমি একটা উদাহরণ দিচ্ছি। রাজযোগ বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। যেমন নবমপতি দশমপতির মিলনে রাজযোগ হয়, লগ্নপতি দশমপতি মিলনে রাজযোগ হয়, লগ্নপতি চতুর্থপতিতেও রাজযোগ হয়। স্যার নবমপতি পঞ্চমে। হুম, হ্যাঁ, এই তো নবমপতি পঞ্চমে, নবমপতি পঞ্চমে, কিন্তু পঞ্চমপতি কোথায়? ষষ্ঠে গেছে, তো যোগ তো হলো না। হ্যাঁ। তারপরেরটাকে দেখুন, দশম স্থানটাকে দেখলে কি হবে? দশমপতিকে, দশমপতি বুধ, দশমপতি বুধ গেছে চতুর্থে চতুর্থপতির সঙ্গে, অর্থাৎ চতুর্থ দশমের যোগ হলো কিন্তু এখানে। হুম। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি লগ্নপতিও বটে, হুম। সপ্তমপতি লগ্নপতির যোগ হয়ে গেল। হুম। সপ্তমপতি লগ্নপতির যোগও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার।
আচ্ছা, যে জায়গায় আমি আটকে গেলাম প্রথমে উকিল বাবুর সাথে, লাভ ম্যারেজের ব্যাপারটা, এর লাভ ম্যারেজ হবে অ্যারেঞ্জ ম্যারেজ হবে? ভালো কথা মনে পড়েছে। 5, 3, 8 বললেন তো? 5, 8, 12। 5, 8। না, এই সপ্তম স্থানটা উকিল বাবু বিচার করবে, ম্যারেজের ব্যাপারটা, লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কি হবে। শুক্র রাহু তো যুক্ত রয়েছে, তার সাথে আবার সপ্তমপতি। দেখতে হবে একটু। দেখুন দেখুন, আমি আছি তো। হচ্ছে না। ভালো করে খেয়াল করবেন, যখনই আমরা প্রেম সম্বন্ধ দেখব তখন কিন্তু অবশ্যই পঞ্চম স্থানটা বিচার্য। স্যার মনে হচ্ছে তো হবে না। কেন হবে না? 5, 8, 12 বলেছেন, এখানে তো প্রথম 5, 6 আছে। মঙ্গল পঞ্চমপতি, মঙ্গল সে ষষ্ঠে। হুম। পঞ্চমপতি মঙ্গল সে ষষ্ঠে। আচ্ছা, তার মানে 6 হলো। পঞ্চমপতি 5, 6 হলো ষষ্ঠে। ষষ্ঠপতি সে আছে আপনার চতুর্থে, 4 হলো। কি করে হবে? চতুর্থে 4 হলো। দেখুন, খুব 5, সিম্পল একটা ব্যাপার, খুব 5-এ সিম্পল দ্বাদশ ব্যাপার, 4 এসে যাচ্ছে তো। বলে দিচ্ছি। এই বিচারগুলো খুব সহজ বিচার। শুক্র রাহুর যোগ আছে মানে প্রেম সম্বন্ধের যোগ আছে, অর্থাৎ প্রেম হবে, অ্যাফেয়ার হবে। কিন্তু আমাদের বিচার করতে হবে সেই অ্যাফেয়ারটা বিবাহ অবধি পৌঁছাবে কিনা। এখন বর্তমান যা যুগ আছে বা বর্তমান যা যুগ চলছে, এখন যদি ছকে প্রেম যোগ নাও থাকে তবুও প্রেম হবে। এটা যুগের হাওয়া, এখানে গ্রহরা কিছু করতে পারবে না। এখন সিঙ্গেল মিঙ্গেল ব্যাপার চলে আসছে, তো সিঙ্গেল কেউ থাকবে না এই যুগে। তার ছকে যদি প্রেম যোগ নাও থাকে তথাপি হবে। এখন তো জন্মের আগে থেকে বুকিং হয়ে যায় সবাই, তো সেদিক থেকে দেখতে গেলে হবে। কিন্তু বিচার হচ্ছে সেইটা বিবাহ অবধি পৌঁছাবে কি পৌঁছাবে না, যতটা সৃষ্টি এইটা দেখ। ঠিক আছে, বিরোধী তো ভালো। পরশুদিন ওই নেটওয়ার্ক চলে গেছে রে, নেটওয়ার্ক চলে গেছে। গাড়ি চাবি কোথায় গেল? কি গো, বাকি কি বলছো? এই গাড়ি চাবি, গাড়ি চলে গেল। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, কি হচ্ছে? কি হলো রে? না না, আপনি বলে নেই, পরে বলুন। এইবার দেখা যাক যে বিবাহ তো হয়ে গেল, বিবাহের পরে কোনোভাবে ডাইভোর্স যোগ নেই তো, এটা কিভাবে দেখবো? এটা তখন দেখবো যখন কোনোভাবে সপ্তম পতির সঙ্গে 1, 6, 10, 1 মানে লগ্ন, 6 মানে 6 নম্বর ঘর, 10 মানে 10 নম্বর ঘর,
এই 3টে ঘর বা গ্রহের কানেকশন হচ্ছে, তখনই কিন্তু ডাইভোর্সের যোগ শুরু হয় বা একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কি দেখবো? এক্ষেত্রে আমরা দেখবো যে 1-6-10-এর সম্বন্ধ আছে কিনা বা কানেকশন তৈরি হচ্ছে কিনা। যদি সপ্তম পতির সঙ্গে কানেকশন নাও হয়, ওই 3টে ঘরের মধ্যে কোনোভাবে কানেকশন নেই তো, তাহলেও কিন্তু মুশকিল। 1 নাম্বার লগ্নপতি চতুর্থে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। 6 নম্বর ঘরকে শুক্র, তাহলে শুক্র গেছে কিন্তু চতুর্থে লগ্নপতির সহিত, টেনশন বাড়লো। 6 দশমপতিকে, দশমপতি ও বুধ, দশমপতি বুধও গেছে, কিন্তু এখানে দশমপতি বুধকে ধরা হবে না। কেন না? বুধ দশমপতি হওয়ার সঙ্গে সঙ্গে সপ্তমপতিও বটে। তাই সেই দৃষ্টিতে দেখতে গেলে দশমপতির ফল এখানে বিচার্য নহে, এখানে বুধকে সপ্তমপতি ধরতে হবে। তাই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এখানেই আসা গেল যে ডাইভোর্সের সম্ভাবনা আছে, নেই এমনটা নয়, যেহেতু ষষ্ঠের সঙ্গে কানেকশন আছে, যেহেতু বুধ সপ্তমপতি এবং দশমপতি উভয় ঘরকেই দেখছে, তাই সপ্তমপতির বলবত্তা বেশি ধরা হবে এখানে। তাই ডাইভোর্সের যোগ আছে, কিন্তু কিরকম ডাইভোর্স? মনোমালিন্যের মতন একটা কেস হবে, যে লিখিত লিগ্যাল যে ডাইভোর্স, কোর্টে গিয়ে কেস করে ফাইল করে উকিল ধরে লিগালি যে সেপারেশন ব্যাপারটা, সেটা না আসলেও মনোমালিন্য থাকবে। দেখা গেল সেপারেশন হয়ে গিয়ে থাকছে অন্যান্য জায়গা, এখানে তো সে সেখানে, কিন্তু লিগাল ডাইভোর্সটা হলো না। এরকম কেস থাকে, ঝুলছে, মানে ঝুলে থাকা যাকে বলে, এই ব্যাপারটা সেরকম ঝুলে থাকা কেস। সে কনফার্মেশন কি মানে হবে কি হবে না, সে কনফার্মেশন পাওয়ার কোনো উপায় আছে? আছে, অবশ্যই আছে। যদি এই জায়গাটা কোনোভাবে বৃহস্পতি মানে শুভ দৃষ্টি বা শুভ গ্রহ না হতো, তাহলে এক কথায় বলে দেওয়া যেত যে ডাইভোর্স হবে। আর একটা খুব সহজ পদ্ধতি আছে, যেটা কেপির মধ্যে আছে, সেটা আমি পরের দিন শিখিয়ে দেবো। তখন এত কিছু বিচার করতে হয় না, ডিরেক্ট কেপিতে গেলেই বোঝা যায় যে এক সেকেন্ডের ব্যাপার। তখন বলে দেওয়া যায় এ আর থাকবে না, একদম কেটে বেরিয়ে ফাঁক হয়ে যাবে। স্যার, বিয়ের সময় যখন নবাংশ দেখা হচ্ছে, তাহলে ডিভোর্সের ক্ষেত্রে নবাংশ দেখা হবে না? অবশ্যই হবে। দেখুন, নবাংশটা তো নবাংশ সঠিক স্যার। একটা, হ্যাঁ, নবাংশটা সলিড। নবাংশটা হচ্ছে এমন একটা ছক। নবাংশে আমি এক্ষুনি যেতে বলছি না বা নিয়েও যাচ্ছি না, তার মূল কারণ হচ্ছে যতক্ষণ না লগ্ন চার্টকে ঠিকভাবে বুঝতে পারছি, নবাংশকে আর কি বিচার করব। নবাংশ মানে নবাংশই, নবম অংশে যে বিভক্ত, রকম ভাবে বিচার করতে হয় নবাংশকে। নবাংশের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে, যে লগ্নপতি আর নবাংশপতি, মানে নবাংশের যে লগ্নপতি, এই দুটো গ্রহ যদি মিত্র হয়, তাহলে পার্টনারের সঙ্গে মনের মিল থাকবে। যদি এই দুটো গ্রহ শত্রু হয়, তাহলে মনের মিল থাকবে না। যদি দুটো গ্রহ সম হয়, তাহলেও মনের মিল থাকবে বলা যায়। এক্ষেত্রে কোথায় প্রথম হচ্ছে? সূত্র। নবাংশে তো শুক্র, হুম। আর লগ্নতে তো বৃহস্পতি। নবাংশ লগ্ন বৃহস্পতি, অতএব মনের মিল থাকার কোনো চান্স নেই, সম্ভব নয়। সম্ভব নয়। তো সেটা দেখুন, এখন নবাংশ দেখার পর বোঝা যাচ্ছে মনের মিল থাকবে না, এখন শিওর হয়ে গেল। কিন্তু এর আগে যে বিচারে আসছিলাম আমরা, বিচারেও কিন্তু এটা বারবার উঠে আসছিল, মনের মিল থাকবে না, কারণ ইগোয়েস্টিক ব্যক্তি আছে। এটাও তো স্যার একটা, রাহু শুক্র একসঙ্গে বসে আছে, ওর ওই রোগটা তো সারা জীবন ওকে তাড়িয়ে বেড়াবে।
হ্যাঁ অবশ্যই দাঁড়িয়ে বেরোবে। ওর একটা দিকই বাঁচোয়া, যে ওখানে বৃহস্পতি বসে আছে, আর বৃহস্পতির নিজস্ব ঘর, তার জন্য ওকে মানে যতটা অধঃপতন হবার কথা এই যোগের কারণে ততটা হবে না, অনেক অংশে বেঁচে যাবে, অনেক অংশে বেঁচে যাবে। আর একটা হচ্ছে স্যার, দেখুন বুধ নিচস্থ হলো, বুধ কিন্তু নিজের নিজের নক্ষত্রেই আছে, সুতরাং যেটাকে মতিভ্রম মার্কা যে জিনিস, সেই জিনিসটা ওর মধ্যে খুব একটা থাকবে বলে মনে হয় না। হুম। বহু দিক দিয়ে বেঁচে যাবে ব্যক্তি। বৃহস্পতি এমন একটা গ্রহ, নিজের ক্ষেত্রে বসে আছে তো বৃহস্পতি, বাঁচিয়ে দিয়ে চলে যাবে ওকে। মানে গত জন্মে পাপ তো করেছে, কিন্তু পাপ করার পর প্রায়শ্চিত্ত কিছু করেছে, যার জন্য এরকম ছক পেয়েছে। যাকগে, অনেক হলো, কিন্তু আমি আজ বড় দুঃখী। দুজন ছাড়া কেউ আর রেসপন্স করলো না। এই ছকটাই থাকবে টাস্ক, এক্সট্রা কোনো ছক আমি দেবো না। প্রবলবাবু একাই আজকেই গ্রুপে লিখেছে দেখলাম, কয়েকটা পয়েন্ট মাত্র, কিন্তু আমি যেটা দিয়েছিলাম এক সপ্তাহ আগে, আমি চেয়েছিলাম আপনারা প্রত্যেকে একটু করে চেষ্টা করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা সময়ই পান না। এবার আমাকে বলুন, যে সময় যদি না আমরা দিই, শুধুমাত্র সপ্তাহে একটা দিন থিওরি ক্লাসে এসে আমরা কি কিছু শিখতে পারবো? যদি নিজেরা একটুখানি এফোর্ট না দিই, একটুখানি প্র্যাকটিস না করি, একটু পড়াশোনা না করি, আদৌ কি লাভের লাভ কিছু হচ্ছে ক্লাসটা করে? যে আশা নিয়ে আমরা ভর্তি হয়েছিলাম, যে অ্যাস্ট্রোটা শিখবো আমরা, বিচার করব, পদ্ধতিটা কি জানবো, এই যে একটা বিরাট আশা, একটা ইচ্ছে ছিল, সেটা কি এখনো একই রকম ভাবে অব্যাহত আছে? নাকি সেটা আর নেই, যে ভর্তি হয়েছি বলে ক্লাসটা করছি, আর দরকার নেই, যা যতটুকু টুকলো টুকলো? দেখুন আমরা সংখ্যায় তো কম, তাই আমি কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছি, আর প্রত্যেকেই আমার টার্গেটে থাকে। সেই স্কুলের মতন ব্যাপার হয়ে গেছে, ফার্স্ট বেঞ্চার আর ব্যাক বেঞ্চার। একটু বকে দিলাম, কেউ কিছু মনে করবেন না, কেমন? আচ্ছা, ঠিক আছে, ধরে ধরে একটু করতে পারে, সবকটা ভাবি একটু ধরে ধরে লগ্ন রাশি সব দেখে দেখে করতে হবে। ঠিক আছে, বকুনি শুনে উকিল বউ আগে পালিয়েছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকতে হলে, আজকে আর বেশি বকতে পারছি না আমি। আপনারা তো কেউ আর বকছেন না, আমি একাই বকে যাচ্ছি। ঠিক আমি আছে, তাহলে চেষ্টা করছি, আমি জিনিসটা বুঝে আর একটু বুঝতে হবে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে কয়েকটা জায়গায়। আমি পয়েন্ট নোট করে হয়তো আপনাকে নেক্সট দিন জিজ্ঞেস করবো। একদম, যেখানে যেখানে সমস্যা হচ্ছে অবশ্যই সেটাকে নোট করুন, নোট করে প্রশ্ন করুন। মানে বাস্তু ক্লাসটাতে আমি যত রেসপন্স পাই, বা যত আপনারা প্রশ্ন করেন, উত্তরও পান, ভালো লাগে সেটা, অসুবিধা হয় না খুব একটা বেশি। কিন্তু এই ক্লাসটা আমি রেসপন্স খুব কম পাই, আমি নিজেই বুঝতে পারি না, আমি বোঝাতে পারছি না, না আপনারা বুঝতে পারছেন না, নাকি আমার কোথাও কোনো ফল্ট থেকে যাচ্ছে, আমি ঠিক করে সেটা দিতে পারছি না। জ্যোতিষ জ্যোতিষ খুব টাফ, এটা তো ঠিক, বাস্তু থেকে জ্যোতিষ প্রচুর টাফ। হ্যাঁ একটু কঠিন আছে, স্যার, স্বীকার করছি। কতগুলো প্যারামিটার সবসময় মানে ইকুয়ালি মাথায় রেখে চলতে হয় না। হুম, একটু টাফ রয়েছে। ঠিক আছে, দেখছি, আমি একটা জিনিস ভাবছি, বাস্তুর তো অনেক ভিডিও আমাদের আছে, কিন্তু জ্যোতিষের কোনো ভিডিও নেই। দেখছি যদি এরকম চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে আপনাদের ভিডিও বানিয়ে দেওয়া যায়, দেখছি সুবিধা হবে তাহলে হয়তো।
ঠিক আছে, বাস এই অবধি রাখলাম। শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি, ভালো থাকবেন। এমনি যে বেগুনিটা কোথায় গেল, যেটা কানে মামের জন্য ফিরিয়েছিলাম? কি জানি